গোপালগঞ্জের সহিংসতায় ৪৭৫ জনকে আসামি করে মামলা, ৩ ঘন্টা শিথিলের পর ফের কারফিউ। হামলা করে দমানো যাবে না এনসিপিকে, মুন্সিগঞ্জের নাহিদ। বিকেলে ঢাকায় বিক্ষোভ। ভয়ঙ্কর হত্যা নিপীড়নের 18 জুলাই মীর মুগ্ধ আর ফারহান ফাইয়াজদের প্রাণ কেড়ে নেয়ার দিন। টিভি ইন্টারনেটে পড়েছিল স্বৈরাচারের কালো হাত, কিছুতেই ঠেকানো যায়নি, কমপ্লিট শাটডাউন। গোপালগঞ্জের সহিংসতায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এদিকে সকাল 11টা থেকে ৩ ঘন্টার জন্য কারফিউ শিথিল হয়েছে। দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে এই কারফিউ। জীবন জীবিকার তাগিদে মানুষ কাজের বাইরে বের হলেও তাদের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক। বন্ধ রয়েছে শহরের ব্যবসা প্রতিষ্ঠান। গেল রাতের অভিযানে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকা মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। আতঙ্ক বিরাজ করতেছে আমাদের মনের ভিতরে, কারণ সবার ভিতরেই তো ভয় বিরাজ করতেছে। তারপরেও ঘরে তো বসে থাকার কোনো কায়দা নেই। এই আন্দোলনের কারণে গন্ডগোল হয়েছে, আমরা গাড়ি ভয়তে চালাইতে পারি না। আজকে বাধ্যতামূলক বার হয়েছি, রোডে ঘাটে কোনো যাত্রী নাই ভাই। এখন আমরা কি করে বাঁচবো? এখন তো পেটের জ্বালায় রাস্তায় বেরোতে হবে, কিন্তু রাস্তায় বেরোতে কোনো লোকজন নাই, খালি ভ্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এ নিয়ে আরো খবর জানাবো আপনাদের। গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, 3 ঘন্টা পর দুপুর 2টা থেকে ফের কারফিউ শুরু হওয়ার কথা রয়েছে। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি হচ্ছে দৃশ্যমান স্বাভাবিক পরিস্থিতি মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু থমথমে কিংবা চাপা উত্তেজনা রয়েছে এই জেলার অনেক মানুষের মাঝে। গত পরশুদিনের যে সহিংস ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত 40 জনের বেশি আটক করা হয়েছে বা তাদেরকে এখন গ্রেফতার দেখানো হবে। আজকে সকালে সন্ত্রাস বিরোধী আইনে এখানে একটি মামলা হয়েছে। সেই মামলায় 75 জনের নাম উল্লেখ করে আর 400 জন অজ্ঞাত হিসেবে উল্লেখ করে আসামি হিসেবে দেখানো হয়েছে। তো সব মিলে কিন্তু পুরো জেলায় সরকারের যে শিথিলতা, কারফিউ 3 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে জুমার নামাজের জন্য 11টা থেকে 2টা পর্যন্ত। কিছু কিছু দোকান খুলেছিল, ক্রেতার সংখ্যা খুবই কম। আবার কেউ কেউ আবার খুলবে কিনা, কারণ 2 ঘন্টা পরে এখন থেকে আবার কিন্তু কারফিউ শুরু হয়ে গেছে। তো এক ধরনের থমথমে কিংবা ভিন্ন এক পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে গতকাল কিন্তু আমাদেরকে যে তথ্য জানানো হয়েছিল যে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এই সময়সীমা বাড়ানো হয়েছে। বলা হচ্ছিল যে আশপাশের জেলা থেকে এই শহরে নাশকতা করার জন্য একাধিক লোকজন ডানে বায়ে রয়েছে, বিভিন্ন জায়গায় তার আশ্রয় নিয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এই কারফিউর আকার বাড়ানো হলো, সময়সীমা বাড়ানো হলো। হয়তো বিকেল নাগাদ জেলা প্রশাসন কার্যালয়ে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিংবা এসপি অফিস থেকে, পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী কোনো আপডেট থাকলে আমাদের জানানো হবে। আমরা থানার যে চিত্র আপনাদের দেখাচ্ছি, যে সামনে দেখছেন যে বেশ কয়েকজন নারী কিন্তু সামনে রয়েছেন এবং তাদের সবার স্বজনরা কিন্তু গ্রেফতার হয়েছেন গত বুধবারের এখানে যে সহিংস ঘটনা ঘটেছে এই সহিংস ঘটনার প্রেক্ষিতে। তো সব মিলে আসলে এখন সময় গড়ানোর পরে বোঝা যাবে যে আসলে যারা দোষী, যাদের কারণে এই জেলা শহরটি উত্তপ্ত হয়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে, তাদের কতজনকে আইনের আওতায় আনা যায় এবং সব মিলে পরিস্থিতি কতখানি নিয়ন্ত্রণ হয় সময় যাওয়ার পরপরই বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে মুন্সিগঞ্জের পথসভায় এমনটা বলেছেন নাহিদ ইসলাম।
এর আগে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় মূল পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় পথসভায় শেষ হয়। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এনসিপির কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন, রয়েছে সেনা টহলও। এরপর পদযাত্রা চলে যাবে নারায়ণগঞ্জ। বিকেলে পথসভায় অংশ নেবেন নেতাকর্মীরা। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। এ নিয়ে আরো খবর জানাবো আপনাদের। মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে মুন্সিগঞ্জের খবর জানবো সহকর্মী শুভ ঘোষের কাছ থেকে। শুভ, এনসিপির পদযাত্রা বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? মামুন, এনসিপির যে জুলাই পদযাত্রা তার 18তম দিনে মুন্সিগঞ্জের পথসেবায় কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু অংশ নিয়েছে। এই সময় তারা সম্প্রতি ঘটে যাওয়া গোপালগঞ্জের হামলার ঘটনায় তারা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে গোপালগঞ্জে যে হামলার ঘটনা ঘটেছে এমন আরো 10টি জেলায় হামলার ঘটনা ঘটতে পারে, তারপরেও এনসিপিকে দমানো যাবে না বলে কিন্তু তারা হুঁশিয়ারি করেছেন। এরপরেই কিন্তু শুক্রবারের জুম্মার নামাজ আদায়ের জন্য মুন্সিগঞ্জের যে কেন্দ্রীয় বড় মসজিদ আছে সেখানে তারা অংশ নিয়েছেন। এরপরে মুন্সিগঞ্জে যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে তাদের স্মরণে কিন্তু সেখানে দোয়া মোনাজাত করা হচ্ছে। কিছুক্ষণ পরে তারা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন এবং এই যে পথসভা এবং জুলাই পদযাত্রাকে ঘিরে সকাল থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশাপাশি এনসিপির যারা প্রতিনিধি রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদের কিন্তু একটি উৎসব মুখর পদচারণা ছিল মুন্সিগঞ্জে। সকাল 11টায় আসলে পথসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু বেলা 12টার পরে গিয়ে অনুষ্ঠিত হয় এবং সংক্ষিপ্ত সমাবেশে কিন্তু তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মুন্সিগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা কিন্তু মুন্সিগঞ্জের সেসব সমস্যা স্থায়ীভাবে সমাধানের আশ্বাস দেন এই জেলার স্থানীয়দের উদ্দেশ্যে। তারা এর মধ্যে কিন্তু জেলার স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা, জেলার যাতায়াত ব্যবস্থার দুরবস্থার পাশাপাশি নদীতে অবৈধ বালু উত্তোলনের পাশাপাশি যে পদ্মা ভাঙন চলছে সেটি নিরসনে আসলে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে, সেই আশ্বাস কিন্তু দেয়া হয়। একই সাথে কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আলোচনা করেন তারা। সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে এই যে পদযাত্রা সেটি আসলে অব্যাহত রাখবে এবং এই দেশের মানুষের অধিকার আদায়ে জাতীয় নাগরিক পার্টি সর্বোচ্চ প্রস্তুত আছে এবং সেই অধিকার আদায়ে তারা কাজ করে যাবেন বলে কিন্তু আসলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে এই যে পদযাত্রা শেষ হয়েছে এরপরে কিন্তু এখানকার স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তারা কিছুক্ষণের মধ্যেই নারায়ণগঞ্জে রওনা দিবেন। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা যেতে চাই নারায়ণগঞ্জের সহকর্মী আহসান সাদিকের কাছে। সাদিক, বিকেল নাগাদ ধারণা করা হচ্ছে এনসিপির কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে এসে পৌঁছাবেন। এনসিপির স্থানীয় নেতাকর্মী এবং প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? মামুন, প্রশাসনের তৎপরতা যদি জানাই তাহলে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন পক্ষ থেকে কিন্তু বিশেষ তৎপরতা নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটিকে কিন্তু জোরালো করা হয়েছে। এবং আপনাকে যদি জানাই তাহলে স্থানীয় সূত্রে যতটুকু জানতে পেরেছি যে বিকাল 3টা নাগাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে জুলাই পদযাত্রা সেটি মূলত নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ যে জায়গাটি রয়েছে সেখান থেকে মূলত পদযাত্রাটি শুরু করা হবে। এবং তারপর আমি যে স্থানটিতে আছি পদযাত্রা শেষ করার পর এখানে কিন্তু একটি ভ্রাম্যমাণ মঞ্চে মূলত স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্য প্রদান করবেন। এবং এর পরপরই কিন্তু নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় যে জুলাই স্মৃতিস্তম্ভ যেটি বাংলাদেশের প্রথম কালকে 2 দিন আগে উদ্বোধন করা হয়েছে সেখানে কিন্তু জুলাইয়ের শহীদদের কিন্তু
যারা শহীদ রয়েছেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা জানাতে কিন্তু সেখানে তারা যাবেন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে অনুষ্ঠান শুরুর পরে আসলে পরবর্তীতে আমরা আপনাকে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ আপডেটটি জানাতে পারবো। তো সব মিলিয়ে বলা যায় নারায়ণগঞ্জে এখন কিন্তু এনসিপির কেন্দ্রবিন্দুর আগমন উপলক্ষে উৎসবের পরিবেশে আমরা দেখতে পাচ্ছি। মামুন। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা প্রয়োজনে আপনার কাছে ফিরব। এনসিপির জুলাই পদযাত্রার বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদ ও দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার দাবিতে বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। রাতে এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় জুলাই পদযাত্রায় হামলা ঘিরে অন্তর্বর্তী সরকারের উদাসীনতার অভিযোগ করেন দলটির নেতারা। ভবিষ্যতে সরকারের এমন দায়িত্বহীন আচরণের কারণে জুলাই যোদ্ধাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলাকারীরা দিন তারিখ ঠিক করে দেশীয় অস্ত্র ও বোমাসহ হামলা করেছে, অথচ গোয়েন্দা তথ্য থাকার পরও যথোপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। আজ 18 জুলাই মুগ্ধ ও ফাইয়াজ সহ ছাত্র জনতার উপর ভয়ঙ্কর হত্যাযজ্ঞের দিন, যেদিন বন্ধ করা হয় ইন্টারনেট আর চ্যানেল 24 সহ কয়েকটি গণমাধ্যমের সম্প্রচার। এই দিনেই হয়েছিল কমপ্লিট শাটডাউন আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ। দর্শক, 24-এর ঘটনাবহুল 18 জুলাই নিয়ে সংবাদে থাকছে একাধিক প্রতিবেদন। পানি লাগবে পানি, জুলাই থেকে জুলাই আজও কানে বাজে সেই শব্দ। উত্তাল জুলাইয়ের রাজপথে তৃষ্ণা নিবারণের ফেরিওয়ালা মীর মুগ্ধ আজ কেবলই স্মৃতি আর প্রেরণা। স্বৈর শাসকের বুলেট বুকে যিনি লিখে গেছেন আত্মত্যাগের অমর ইতিহাস। জুম্মাতুল বিদা রিপোর্ট, ছবি তুলেছেন হেমায়েত হোসেন হিমু। আমি আর মুগ্ধ মিলে যাদেরকে আহত অবস্থায় পাচ্ছিলাম, নিকটস্থ যে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আছে, আমরা এই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তারপর ওর হাতে কেস ছিল আর আমি ওর হাত থেকে পানি নিয়েছিলাম। আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে দেখবেন আমি কালো গেঞ্জি পরে ওর কেস থেকে পানি নিচ্ছিলাম আর ও কেসটা ধরে হাঁটছিল। এভাবে আমরা পানি দিচ্ছিলাম। ও বারবার বলছিল পানি লাগবে পানি। যখন বেশ কিছুটা সময় ক্লান্ত হয়ে যাই, মেইন রাস্তা থেকে পানি দিতে ঠিক এই জায়গাটায় আমরা এসে বসি। আমাদের সাথে আরও একটা বন্ধু ছিল, মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির বন্ধু ছিল জাকির। তন্মধ্যেই মুগ্ধ দাঁড়িয়েছিল এবং এই দিকে তাকিয়েছিল, মেইন রাস্তার দিকে। আমি মোবাইল থেকে দেখি যখন অনেক চিৎকার শুনলাম, তখন আমি উঠে দৌড় দিই। দৌড় দিয়ে আমি জাস্ট কিছু কদম যাওয়ার পরে যেটা দেখতে পাই যে মুগ্ধ এখানে পড়ে আছে, স্পষ্টভাবে মানে শেষদার যে পজিশন ওই পজিশনে পড়ে আছে। বাট মুগ্ধ এদিকে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। মুগ্ধর কপালে মেয়েরা যেখানে টিপ পড়ে স্পষ্ট একটা গুলির চিহ্ন এবং সেখান থেকে রক্ত বের হয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। তখন আমি মুগ্ধকে রিকশায় বসে জড়িয়ে ধরার ট্রাই করছিলাম, কিন্তু ওকে আমি গ্র্যাব করতে পারছিলাম না, যার কারণে পিচ্ছিল হয়েছিল। এক পর্যায়ে যখন ধরে রাখতে পারিনি এবং ওর মাথা পড়ে যাচ্ছিল, কেউ একজন বলছিল যে মাথাটায় চাপ দিয়ে ধরেন যাতে রক্ত না বের হয়। কিন্তু আসলে অনেক পরে যখন আমি এটা মানে মুগ্ধকে হাসপাতালে দেখি বা ওর লাশ যখন গোসল করাই, তখন দেখতে পারি যে আসলে গুলি এদিক দিকে ছোট একটা ছিদ্র হলেও ওর পিছনের এই অংশটা পুরোটাই ফাঁকা হয়ে বের হয়ে গেছে। বিভিন্ন জন এসে জিজ্ঞাসা করতো যে তোরা তো জমজ, তোদেরকে কি একজনকে মারলে আরেকজন ব্যথা পায় নাকি? এটা আসলে বাস্তবে হয় না কখনো, কিন্তু আমাদের একটা কানেকশন ছিল যে কারোর কিছু হইলে, কারোর মন খারাপ থাকলে কোনো না কোনোভাবে ফিলিংস আসতো যে এখন এরকম মানে হয়তো ওর সাথে কথা বলা উচিত বা ও কোনো বিপদে আছে, এরকম একটা ফিলিংস আসতো। পরিবারের আমার বাবা মা সবারই যখন আমাকে দেখে মুগ্ধর কথা মনে পড়ে। আর আমি যতবারই আয়নার সামনে যাই, আমাদের চেহারাটা অনেকটা সেম, অনেকটা একই রকম দেখতে। যখন আয়নার সামনে যাই তখন সব থেকে বেশি খারাপ লাগে যে আমার মতন আরেকটা মানুষ ছিল, সে এখন নাই। ওর ঘুমানোর সময় একটা স্বভাব ছিল যে ওর একটা চোখ অল্প একটু খোলা থাকতো, আরেকটা চোখ বন্ধ থাকতো। সেভাবেই একটা চোখ অল্প একটু খোলা, আরেকটা চোখ বন্ধ, সেভাবে শুয়ে আসতো। তো আমি এসে দেখে মনে করছি যে রেস্ট নিতেছে, ঘুমাচ্ছে। এখানে ইসিজির মেশিনটা এখানে ছিল,
তো তখন ওর ওই বুকের মধ্যে যে মেশিনগুলো লাগানো সেগুলো খুলতেছিল। তা আমি তখন ডাক্তারকে বললাম যে একটু আমার সামনে একটু আবার টেস্ট করান, আমি দেখতে চাই। পরে ওই খোলা অবস্থাতে আবার লাগায় আবার চেক করলো। তখন আমি দেখছি ইসিজির লাইনটা একদম পুরো স্ট্রেট, ওখানে কোনো রিয়াকশন নাই। মুগ্ধর চোখের নিচে একটা তিল ছিল, যেটাই একমাত্র ওয়ে ছিল আমাদের মধ্যে ডিফারেন্স খুঁজে পাওয়ার। মুগ্ধ শহীদ হওয়ার পরে তারপরে আমি দেখতে পারছি যে এরকম একটা মার্ক তৈরি হইতেছে, এখন তিল একটা আস্তে আস্তে আমার চোখের নিচে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ভাইকে হারানোর সাথে সাথে আমরা আরো অনেক কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি। তো এই যে যারা শায়িত আছে তাদের কথা চিন্তা করে হলেও, যারা জীবন্ত শহীদ আছে, যারা আহত যোদ্ধারা আছে, যে দুচোখ হারিয়ে এখন পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না, তাদের দিকে তাকিয়ে হলেও যদি নিজেরা অনুধাবন করে দেশের পরিবর্তনের জন্য এখনো যদি আমরা নিজেদের থেকে এগিয়ে না আসি, তাহলে এই পরিবর্তন সম্ভব হবে বলে মনে হয় না। ছোট দুই ভাইয়ের রুম এটা আসলে, যেখানে এক যুগের বেশি তাদের সময় কেটেছে। এই বিছানায় দুইজন পাশাপাশি, তাদের একবারে ফিক্স থাকতো যে এইটুকু জায়গায়, এই অর্ধেকটুকু জায়গায় আসলে সবসময় স্নিগ্ধ, এই অর্ধেকটুকু জায়গায় সবসময় মুগ্ধ। কিন্তু আজকে সেই সকল স্মৃতির থেকে বড় কথা, আমাদের যেটা একমাত্র চাওয়া ছিল সেই বিচার, যে আমাদের ভাইয়ের হত্যার বিচার, তা নিয়ে আসলে আমরা খুবই আশাহত। ভয়ঙ্কর 18 জুলাই কেড়ে নিয়েছে বহু মেধাবীর প্রাণ, যারা বেঁচে থাকলে হয়তো স্বপ্নের শিখরে নিয়ে যেত আগামীর বাংলাদেশকে। তাদেরই একজন ফারহান ফাইয়াজ। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ 5 পাওয়া এই মেধাবী সন্তানের পথ চেয়ে আজও বসে থাকেন মা। কাজী ফয়সালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। একমাত্র ছেলেকে ছুঁয়ে দেখা হয়নি একটি বছর, তাই কবরের স্পর্শে ছেলের উপস্থিতি অনুভবের চেষ্টা শহীদ ফারহান ফায়াজের বাবার। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফায়াজ বেঁচে থাকলে এবার বসত এইচএসসি পরীক্ষায়। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার ধারাবাহিকতায় হয়তো এবারও করত ভালো ফলাফল, কিন্তু পরিবারের সব আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে ফায়াজ এখন কেবলই স্মৃতি। এইচএসসি পরেই ওমরায় যাবে, এটা তার ইচ্ছে ছিল। এই যে তার মানে বাসনা ছিল আর কি এইচএসসি পরে যাওয়ার, কিন্তু তার ওই মুহূর্তে ইচ্ছা ছিল দুবাই যাওয়ার, কিন্তু এই দুবাইটা তাকে আমি নিয়ে যেতে পারি নাই। তার এই একটা ইচ্ছে আমি পূরণ করতে পারি নাই, এটা আমার জন্য এখন মনে হইলে কষ্ট লাগে। রাজনীতি আর নির্বাচনী ডামাডোলে শত সম্ভাবনাময় তরুণ হত্যার বিচার এখনো তেমন দৃশ্যমান নয়, তাই ক্ষোভের শেষ নেই ফায়াজের বাবার। প্রথমেই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই বিচার প্রক্রিয়াটা। এখন গভর্নমেন্ট তো ব্যস্ত হয়ে পড়তেছে যে সামনে ইলেকশন। এখন তো আমি হতাশা, যার পরিপ্রেক্ষিতে আমি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদি যে আল্লাহ, তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক। আমার ছেলেসহ যাদেরকে হত্যা করেছে, যারা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাদের বিচারের ভার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দিলাম। সন্তান হারানোর 1 বছরে মায়ের কাছে জমা হয়েছে আদর, ভালোবাসা আর না বলা কথা, কিন্তু এখন শুধু তার ছবির সাথে কথা বলে কেটে যায় সময়। ছবিগুলো আগে প্রায় বের করে দেখ, ছবি দেখলে আরো খারাপ লাগে, কাপড় চোপড় এগুলো দেখি খারাপ লাগে। ছোটবেলায় 2 ভাই বোন ঘুমানো নিয়ে আর কি ঝগড়া লেগে যেত, কে আম্মুর সাথে শুবে, আমার সাথে। ছেলে চাইতো আমার কাছে শুইতে, দুজনেই নিয়ে আর কি ঝগড়া বেঁধে দিত। এই রুমেই থাকতো, এই রুমে পড়াশোনা করতো। ফায়াজ শূন্য ঘরটি মায়ের কাছে শুধুই দীর্ঘশ্বাস। ওখান থেকে এখন আর ভেসে আসে না মা ডাক। আর ভাইয়ের সাথে খুনসুটি না করতে পারায় মন খারাপে কেটে যায় ছোট বোনের। ভাইয়া বলে ডাকতে গেলেও মানে বুকটা একেবারে কেঁপে ওঠে, মানে ভাইয়ার ডাকের মধ্যে মানে একটা
ডাকতে গেলেও খুব খারাপ লাগে, মানে ভাইয়া, মানে আমার ভাইয়া বলতে ইচ্ছা করে না কাউকে। দুই 18 জুলাই রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে পুলিশের গুলিতে প্রাণ হারান ফাইয়াজ। ফায়াজদের আত্মত্যাগ দেশের যে পরিবর্তনের জন্য তার বাস্তবায়ন কত দূর, সে প্রশ্ন স্বজনহারাদের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আবু সাইদের দুঃসাহসী আত্মত্যাগের পর যখন তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে দেশ, তখন গণমাধ্যমকে দমাতে মরিয়া সে সময়ের নয়া তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। প্রায় 30 মিনিট বন্ধ করে দেওয়া হয় চ্যানেল 24-এর সম্প্রচার। একে একে ব্ল্যাকআউট করা হয় আরও 3টি টিভি চ্যানেল। আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিম। দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে হবে তা নয়, খুব কম সময়ের মধ্যে যাতে তাদের শাস্তির 18 জুলাইয়ের সেই কালো সময়, যেদিন সত্যের সম্প্রচারে কালো হাত পড়েছিল শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের। সন্ধ্যা 6:15 বন্ধ করা হয় চ্যানেল 24। গণমাধ্যমের টুটি চেপে ধরার সেই ঘটনার আজ 1 বছর। সেদিন অন্ধ করে প্রলয় বন্ধ করতে চেয়েছিল ক্ষমতাসীনরা, কিন্তু অবিরাম সত্যের সঙ্গে থাকার চ্যালেঞ্জই যাদের ব্রত, থেমে থাকেননি তারা। আমাদেরকে উদ্দেশ্য করে ছোড়া একটি বুলেটও কিন্তু আমাদের পাশেই থাকা একজনকে ছুঁয়ে গিয়েছে। আমার সহকর্মীরা বলছিলেন যে হঠাৎ করে টিভি স্ক্রিন কেন আটকে গেল, এবং দৌড়াদৌড়ি করে আমার কানে তাড়াতাড়ি করে আমার সহকর্মী মুসাইজ ভাই জানান যে যা আছে ওখানে ফেলে জাস্ট জীবিত ফিরে আসো, কিচ্ছু লাগবে না, টিভি স্ক্রিন বন্ধ। আমি নিউজ পাঠাবো এমন একটা মোমেন্টামে হঠাৎ অফিস থেকে ফোন আসলো, বলা হলো যে আপনার নিউজ দিতে হবে না, আপনি অফিসে চলে আসেন। এত গুরুত্বপূর্ণ নিউজ আমার হাতে, মানুষের লাশ পড়ছে, তো এই নিউজ কেন দিতে হবে না? বলা হলো যে না, টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের। তো অন্যদের কাছে বার্তা দেওয়া হলো, তোমরা চ্যানেল 24 দেখো কি করা হয়েছে, তোমরা যদি এই সব কাজ করো তাহলে তোমাদেরকেও একই পরিণতি বহন করতে হবে। দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের জায়গায় যেন সাংবাদিকতাটা করা যায়। কেবল চ্যানেল 24 নয়, 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে স্ফুলিঙ্গ দমাতে প্রায় 30 মিনিটের জন্য ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল বাংলা ভিশন, এনটিভি ও দেশ টিভি। যে আন্দোলনে এই দেশের সর্বস্তরের ছাত্র জনতার সমস্ত মানুষের সম্পৃক্ত, সেই আন্দোলনকে সরকার যত চাপি দিক, যত চেষ্টাই করুক, আমরা কোনোভাবেই দুষ্কৃতিকারী শব্দটা লিখিও নাই, ব্যবহার করি নাই। আমরা বলেও দিচ্ছি যেটা সম্ভব না। তারপরে তাদের ব্যবহার, তাদের দুর্ব্যবহার অস্বাভাবিক আকারে বাড়লো, আমাদের ম্যানেজমেন্টের উপর চাপ, প্রবলভাবে চাপ দিল। 4টি টেলিভিশন সাময়িক ব্ল্যাকআউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তৎকালীন চেয়ারম্যানের সিদ্ধান্তে। তবে সাবেক চেয়ারম্যান দায় চাপালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের উপর। এটা সরকারের তৎকালীন শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যক্ষ নির্দেশে আমাদের তৎকালীন যিনি চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, তিনি এটা করতে বাধ্য হয়েছিলেন। আমরা কিন্তু রাজনীতিবিদ না, আমরা হচ্ছে কি আমলা। যে সরকারের আন্ডারে আমরা কাজ করবো, আমরা সেই সরকারেরই আমাদের কথাবার্তা শুনতে হবে। আমাদের নিজস্ব কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। 16 বছরের শাসনে অনেকবারই গণমাধ্যমের গতিরোধ করেছে আওয়ামী লীগ সরকার। বার্তাকক্ষে ফোন ফরম্যাট থেকে শুরু করে প্রত্যক্ষ পরোক্ষ হুমকি দেয়া কম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক বলছেন, ভবিষ্যতে গণমাধ্যমের উপর যে কোনো হুমকি মোকাবেলায় হাতে হাত রেখে চলতে হবে সাংবাদিকদের। স্টেট অ্যাপারেটাস থেকে শুরু করে পুলিশের সাব ইন্সপেক্টর পর্যন্ত কল করলেও নিউজ কিল করা হতো। আমরা যেটা লেজুর বৃত্তি বলি, সেটা আমরা সাংবাদিকতার মানে শাস্ত্রের ভাষায় বলি যে পলিটিক্যাল প্যারালালিজম, অর্থাৎ পলিটিক্যাল একটা পার্টির প্যারালালি চলা। এটা বাংলাদেশে সবসময় ছিল, এখনও আছে। পলিটিক্যাল যারা রুল করছেন তাদের যে পলিসি, সে অনুযায়ী এখানে মিডিয়া সিস্টেমটা চলে। আগে থেকে স্টাবলিশ, সেটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন। এটার কারণে যখন এক পক্ষ মায়ের খায়, আরেক পক্ষ হাততালি দেয়। তিনি বলছেন, গণমাধ্যমকে দুর্বল রাখতে সাংবাদিকদের রাজনৈতিকভাবে বিভক্ত করত আওয়ামী লীগ সরকার।
তাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হয়ে সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখার পরামর্শ তার। আর আমি তো আছি। জি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ভার্চুয়াল দুনিয়ায় আন্দোলনের স্ফুলিঙ্গ দমাতে 24-এর এই দিনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনার প্রতিমন্ত্রী পলক। বলেছিলেন ইন্টারনেট নাকি নিজেই বন্ধ হয়ে গেছে। তবে শত বাধা আর কারসাজিকে পাশ কাটিয়ে তথ্য প্রবাহ ঠিক রাখতে ভিন্ন গতি পথ খুঁজে নিয়েছিল আন্দোলনকারী ও গণমাধ্যম কর্মীরা, জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। রাজপথে জুলাইয়ের আগুন নেভাতে না পেরে ভার্চুয়াল জগতে পানি ঢেলেছিল হাসিনা সরকার, যেন আন্দোলন না পায় দাবানলের রূপ। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। যদিও প্রযুক্তি নিয়ে পলকের এমন প্রহসন সেদিন ধোপে টেকেনি, তবে যোগাযোগ বিচ্ছিন্ন এই সময়ে সবার অলক্ষ্যে চলে শাসকের তাণ্ডব। 18 এবং 19 জুলাই রামপুরা, উত্তরা সহ দেশের নানা জায়গায় রক্তে রঞ্জিত হয় রাজপথ, ঝরে যায় কত প্রাণ। অন্তর্জালের সাথে এই বিচ্ছিন্নতার অন্তরালে ভিন্ন অভিপ্রায় থাকলেও সেই সেন্সরশিপকে প্রত্যাখ্যান করে তারুণ্যের শক্তি। প্রত্যেকের বুকই তখন হয়ে ওঠে এক একটি হটস্পট। ইন্টারনেট বন্ধ করে দিয়েই কিন্তু আমাদের মধ্যে যে আগুন ছিল সেই আগুনকে তারা সেই আগুনে তারা আরো ঘি ঢেলে দিয়েছে। একটা নিজেরা নেটওয়ার্ক তৈরি করি, দেখা গেল ব্লুটুথ রেঞ্জের মধ্যে যে জায়গাটা থাকে এর মধ্যে আমরা একজনের মেসেজ আরেকজনের কাছে পৌঁছে দিতাম। এভাবে আমরা নতুন একটা কমিউনিকেশন সিস্টেম বিল্ড আপ করার ট্রাই করি। আমরা হাসিনার আমলে দেখতাম যে বিভিন্ন শব্দের উপর যে ভারত লিখলে কিংবা স্বৈরাচার লিখলে সেই সব আইডির পোস্টগুলো রিচ কমিয়ে দেওয়া হতো, কিংবা যেই সব আইডি থেকে পোস্ট হতো সেই আইডির পোস্টগুলো রিচ কমিয়ে দেওয়া হতো। এরকম ইন্টারনেট পুলিশিংয়ের চরম মাত্রাটাই আমরা জুলাইতে দেখি। সত্য আর তথ্যের সাথে যোগাযোগ, মানুষ আর সময়ের সাথে যোগাযোগ, এর সব কিছুকেই বিচ্ছিন্ন করার চেষ্টা ছিল বটে। তবে অফলাইনের জগতে নানা দক্ষতায় সেই চ্যালেঞ্জ উতরে তথ্যের প্রবাহ সচল রেখেছিলেন সংবাদকর্মী নামের যোদ্ধারাও। বড় চ্যালেঞ্জ যেটি ছিল তথ্য প্রাপ্তি, অর্থাৎ কোন ইভেন্টটা কোথায় হচ্ছে এটি মুঠো ফোনে আমাদের পেতে হচ্ছিল, সেটা হাতে লিখে নিয়ে সেটি পুনরায় টাইপ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা ধরাতে হয়েছে। কিন্তু যেহেতু গণমাধ্যম চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে, তাই আমরা সেই চ্যালেঞ্জটি নিয়েই এগিয়েছি। এবং জুলাইয়ের পরবর্তীতে যখন ইন্টারনেট কানেকশন সেবাটি আসলে চালু হয়েছে, তখন এই চ্যালেঞ্জটুকু কোনো অংশে আসলে কমে যায়নি। আমার চোখের সামনে এখন যেটাই ঘটছে, আমি সেটা একদিক থেকে দেখে যদি আমি সেটাকে দেখাই দিই, সেটা যদি হয় স্বাধীনতা, তাহলে সেটা স্বাধীনতা না। স্বাধীনতা হচ্ছে আমি কতটা প্রফেশনাল, আমি কতটা ফ্যাক্ট চেক করলাম এবং আমি কতটা বস্তুনিষ্ঠ খবরটা প্রচার করতে পারলাম। তো সেই জায়গা থেকে স্টিল উই আর ট্রাইং। যোগাযোগহীন কালো সময়ে যে আলো জ্বেলেছিল নির্ভীক জুলাই, 56,000 বর্গমাইল জুড়ে পরিবর্তনের সেই সংযোগ, অবিচ্ছিন্ন থাকার প্রত্যাশায় নতুন বাংলাদেশ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ফ্যাসিবাদ চরম রূপ ধারণ করতে থাকলে দেয়ালে পিঠ ঠেকে যায় ছাত্র জনতার। এই দিন ঘোষণা দেওয়া হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পুলিশের এলোপাতাড়ি হামলায় প্রাণ যায় অন্তত 30 জনের। রিপোর্ট করেছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কর্মসূচি ও কফিন মিছিল ঘিরে ব্যাপক সহিংস হয়ে পড়ে পরিস্থিতি। বল প্রয়োগের পথে হাঁটে আইনশৃঙ্খলা বাহিনী। এর জেরে ঘোষণা আসে 18 জুলাই কমপ্লিট শাটডাউনের। প্রথাগত আন্দোলনের বাইরে এমন কর্মসূচির সকালেই ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় 229 প্লাটুন বিজিবি। তবুও অগ্নিগর্ভ হয়ে ওঠে দেশ।
দিনভর রাজপথে ছিল বারুদের গন্ধ, মুহুর্মুহু টেয়ারশেল আর জবাবে ইটপাটকেল। রণক্ষেত্রে পরিণত হয় রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর সহ বিভিন্ন এলাকা। ঘটে প্রাণহানি। আগুন দেয়া হয় বিটিভি কার্যালয়, সেতু ভবন ও মিরপুরে মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনায়। এদিন সারা দেশ থেকে রাজধানী কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাইরের অনেক জেলার পরিস্থিতিও ছিল উত্তপ্ত। বিভিন্ন স্থানে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান অনেকে। আমরা শিক্ষার্থীদের 80% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ করি। যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। আলোচনা এবং গোলাগুলি তো দুইটা একসাথে হয় না, লাশের উপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না। তো সুতরাং আমরা কিছু দাবি দিব, এগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হইতে পারে। পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তীতে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। 18 জুলাই ব্যাপক সহিংসতা আর হতাহতের ঘটনা ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়। দাবি ওঠে শেখ হাসিনার পদত্যাগের। কোটা আন্দোলন গড়ায় গণঅভ্যুত্থানের পথে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। হাসিনা সরকারের বেপরোয়া হামলা আর গ্রেপ্তারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন তখন প্রায় নিভু। এমন চরম সংকটময় মুহূর্তে ফিনিক্স পাখির মতো উড়ে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। হাতে হাত রেখে রাজপথে গড়ে তোলে শীষ ঢালা প্রাচীর। আরও জানাচ্ছেন আহমেদ সোহাগ। 15 জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নারকীয় হামলা আর পুলিশ নির্যাতন, তবুও দমেনি ছাত্র সমাজ। বরং কোটা বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। অবস্থা বেগতিক দেখে 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। ব্যাপক ধরপাকড়ে অনেকটা স্থমিত হয়ে পড়ে আন্দোলন। প্রায় নিভে যাওয়া সেই আন্দোলন নতুন করে জাগিয়ে তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সব রকম ঝুঁকি নিয়ে নামেন রাজপথে। 18 জুলাই রাজধানীর রামপুরা, বাড্ডা সহ গোটা প্রগতি সরণিতে শক্ত অবস্থান নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে গুলি করতে করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যা 6টার দিকে আমরা 4 জন ফ্রেন্ড মিলে ফেসবুকে একটা পোস্ট দিই ইউনিভার্সিটির সামনের গেট থেকে। তখন ওইখানে আরও মনে হয় 20 মিনিটের ভিতর 200 স্টুডেন্ট জড়ো হয়। আমরা ডিসাইড করছি যে ওইখান থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি হলে ওইদিকে যাব। আচমকা আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করে। তো এই পর্যায়ে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের গেটটা তালাবদ্ধ ছিল। আমরা তালা ভেঙে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গিয়ে আমরা ক্যাম্পাসের গেটটা বন্ধ করে দিই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হামলার খবর পেয়ে ঢাল হয়ে পাশে দাঁড়ায় ইস্ট ওয়েস্ট সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের শক্ত প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয় র্যাব পুলিশের সদস্যরা। কয়েক ঘন্টা পর তাদের উদ্ধার করা হয় হেলিকপ্টার দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়। তখন আমাদের এইখানে যারা নেতৃত্ব দিয়েছিল তারাই সারা ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে নামিয়ে সারা ঢাকা শহরটা রেজিস্ট্যান্স গড়ে তোলে। নিভু হয়ে যাচ্ছিল, যেটা আসলে আবার কামব্যাক করার সম্ভাবনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। সেই জায়গায় আমরা কামব্যাক করেছিলাম এই 18 জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুভমেন্টটা দিয়ে। আন্দোলনের সেই স্রোতে যোগ দিয়েছিল নর্থ সাউথ, এআইইউবি, ইউআইইউ, নর্দার্ন কানাডিয়ান, ইউল্যাব, ড্যাফোডিল ও স্ট্যামফোর্ড সহ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের শহীদদের তালিকায় অন্তত 30 জন। তাদেরই একজন মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল পারভেজ। মানুষের পাশে দাঁড়ানোই ছিল যার ব্রত। মাত্র 23 বছর বয়সেই বিভিন্ন রোগীকে রক্ত দিয়েছেন 18 বার। সেই 18 সংখ্যাটাই যেন আবার ডেকেছিল তাকে। 18 জুলাই উত্তরায় পুলিশের গুলিতে ঝরে যায় তার প্রাণ।
সেই অপূরণীয় ক্ষতি তাড়িয়ে বেড়ায় শাকিলের বাবাকে। বার রক্ত দিয়ে শেষ রক্ত দেওয়ার ডেট ছিল 18 জুলাই। সেই 18 জুলাই তার দেহের সমস্ত রক্ত এই জাতিকে দিয়ে অনেক রক্তের বিনিময়ে এই ফেসিবাদ মুক্ত হবে, কিন্তু সেই রক্ত যে আমার ছেলে দিতে হবে এটাতে আমি প্রস্তুত ছিলাম না। আমার ছেলে প্রস্তুত আসিল কি আমি জানি না, হয়তোবা তার মুখ দিয়ে বের হচ্ছে রক্তের কথা। আল্লাহ পাক হয়তো কবুল করেছে। জুলাইয়ের আগে ও পরে কোনো কিছু পাওয়া না পাওয়ার হিসাবের খাতা খোলেননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু গণ অভ্যুত্থানের পাতায় রক্ত দিয়ে লিখে গেছেন আত্মত্যাগের ইতিহাস। আমাদের ছেলের রক্ত এই জন্য দেয় নাই। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।